জনগণের নির্বাচিত সরকার ছাড়া ভালো চলে না দেশ, আদায় করা যায় না পানির ন্যায্য হিস্সা, পদ্মা ও তিস্তা বাঁচাতে ধানের শীষকে জয়ী করার আহ্বান মির্জা ফখরুলের। গণভোটের 4 প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে না বলার সুযোগ কোথায়? প্রশ্ন বিএনপির। হ্যাঁ পক্ষে জামায়াত এনসিপি, আগের মতো ভোট হলে দুর্ভোগ বাড়ার শঙ্কা। খতমে নবুওয়াত মহাসম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি, একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে সংসদে আইন করার প্রতিশ্রুতি বিএনপি জামায়াতের। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ ব্যাংকে রাজনীতিকদের ভিড়, খেলাপি থেকে নাম কাটানোর তোড়জোড়, ঢালাও ছাড়পত্র না দেওয়ার পরামর্শ, ইচ্ছাকৃত দেনাদারের পাশে না থাকার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। নির্বাচিত সরকার ছাড়া দেশ ভালো চলে না, আর নির্বাচন না করলে জামায়াতের অস্তিত্ব থাকবে না মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে পদ্মা বাঁচাও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। 2026 সালে যে সরকার আসবে তা যদি শক্তিশালী না হয় তাহলে পদ্মা নদীর আরও খারাপ অবস্থা হবে। তাই পদ্মা বাঁচাতে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, গঙ্গা নদীর অববাহিকায় ব্যারেজ করে পানি ধরে রেখে শুষ্ক মৌসুমের জন্য পানি ধরে রাখার ব্যবস্থা করতে হবে। ভারতের বাঁধ নির্মাণের জবাব দিতে হবে। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনে কোনো বিকল্প নেই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। জনগণের সমর্থন ছাড়া কোন সরকারি সফলতার সঙ্গে দেশ চালাতে পারে না। রাতারাতি লাভ দিয়ে গিয়ে 51% হয়ে যাবেন, এইটা মনে করুন না। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামাত ইসলাম? তাই আমরা খুব পরিষ্কার করে বলছি, আপনারা ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করছেন, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? গণভোটের 4টি প্রশ্নের কোনটিতে দ্বিমত থাকলে তা না বলার সুযোগ কোথায়? অন্তর্বর্তী সরকারের কাছে এমন প্রশ্ন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহযোগিতা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলেও তা টেকসই হবে না। 90% মানুষ যদি বুঝতে না পারে গণভোটের উদ্দেশ্য কি, তাহলে সে তিমিরেই থেকে যাবে। তিনি বলেন, ভারত থেকে বিপুল অর্থের মাধ্যমে দেশের নাশকতা তৈরির চেষ্টা করছে আওয়ামী লীগ। সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের, তাকে বাসস্থান দেওয়া, তার সন্তানের চিকিৎসা, তার সন্তানের শিক্ষা, এগুলো নিশ্চিত করা। এটাই হওয়া উচিত সবচাইতে বড় সনদ। আমরা পিয়ার না গণভোট, এইটা নিয়ে আমরা কথা বলছি। গণভোট আমরা যেটা দেখলাম যে 4টা প্রশ্ন আছে, সে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে, হ্যাঁ বা না। তো সেই জায়গা তো নাই, না এর কোনো জায়গা নেই। আমি 4টা প্রশ্নের কোনোটার সাথে একমত নই, তাহলে আমি না কথাটা কোথায় লিখব? এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত নেতারা। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হওয়ার সিদ্ধান্তে দেশে কোনো অস্থিরতা তৈরি হলে দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন দলটির নেতারা। শনিবার সকালে খুলনার ডুমুরিয়ায় স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা নির্বাচনী মোটর শোভাযাত্রার আয়োজন করে। এতে অংশ নেন কয়েক হাজার নেতাকর্মী। শোভাযাত্রার উদ্বোধন করেন দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শোভাযাত্রার আগে এক পথসভায় অংশ নেন তিনি। বলেন, এবারের নির্বাচন ফ্যাসিস্ট আমলের মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। বিগত দিনের মতো নির্বাচন হলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের অন্যতম এই শীর্ষ নেতা। এবারের নির্বাচন যদি
14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। এদিকে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত করার সিদ্ধান্তের কারণে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হলে দায় নিতে হবে সরকারকেই। রাজনৈতিক দলগুলোকে যদি পাশাপাশি বসে সমস্যার সমাধান করে, এখানে কোনো বিরোধ হয় না। কিন্তু যখন এক পেশে সিদ্ধান্ত নেয় তখনই কিন্তু বিরোধ দেখা দেয়। কাউকে গুরুত্ব দিল, কাউকে গুরুত্ব দিল না, এমন যদি অবস্থা হয় তাহলে দেশের সমস্যার সমাধান কিন্তু হয় না, অচল অবস্থা সৃষ্টি হয়। এই দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। এ সময় তিনি সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান। লক্ষ লক্ষ কোটি কোটি শফিক মুন্সি, সময় সংবাদ। কষ্ট দেওয়ার জন্য জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের 4টি প্রশ্নের বোধগম্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপি বলছে, জনগণকে বোঝানোর দায়িত্ব নিতে হবে সরকারকেই। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ ভোটকে বিজয়ী করতে মাঠে নামবে জামায়াত। আর গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে এনসিপি। হাসান ওয়ালির প্রতিবেদন। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। অস্থিরতা থামছে না রাজনীতির মাঠে। সংস্কার এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নানা মতভিন্নতা শেষে গণভোট এবং সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। জাতীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নে একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। তবে দীর্ঘদিন পরের গণভোট এবং একাধিক প্রশ্নে সাধারণের বোধগম্যতা এবং আগ্রহ নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। বিএনপির বেশ কিছু মতামতকে পাশ কাটিয়ে বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে সরকার। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েছে তার দল। তবে গণভোট নিয়ে জনগণকে জানানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হোক তার স্বার্থে অনেক কিছু ছাড় দিয়েও আমরা পজিটিভ, যাতে সরকার একটা সুষ্ঠু নির্বাচন করে যেতে পারে। আমরা আমাদের নির্বাচনী প্রচারণা করব। কিসের উপর গণভোট? সরকার জনগণকে অখারজ করবে। গণভোটের সময় নিয়ে আপত্তি থাকলেও হ্যাঁ বিজয়ী করতে জনগণকে সচেতন করতে কাজ শুরু করবে জামায়াত। একই সঙ্গে আগে গণভোটের দাবিতেও অনড় থাকার কথা বলছেন দলটির সেক্রেটারি জেনারেল। জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে গিয়ে একটা সংকট তৈরি হয়। আমরা তো প্রধান উপদেষ্টাকে সেই সংকট দূর করার জন্য আবেদন করতেই থাকবো। আমরাই ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনবো, মোটিভেশন করবো। গণভোটকে ভিত্তি করে নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলছে জুলাই আদেশের বেশ কিছু বিষয়ে আপত্তি জানানো এনসিপি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা গণভোটের ক্ষেত্রে মুখ্য না করার আহ্বান দলটির এই নেতার। আমাদের চেষ্টা থাকবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহাবস্থান তৈরি করা, যাতে করে সনদে আমরা সেটা ইমপ্লিমেন্টেশন দেখতে পাই। এবং গণভোটের ক্ষেত্রে একটা দলের সাথে আরেকটা দলের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যাতে গণভোটের ক্ষেত্রে মুখ্য না হয়। প্রচারণায় যাব, সেখানে গণভোটটাই ভিত্তিমূল হয়ে উঠবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁ জয়ী হলে সংসদ সদস্যরা একই সঙ্গে দায়িত্ব পালন করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা দাবি জানানো হয়েছে। এই দাবিতে একাত্মতা প্রকাশ করে ক্ষমতায় গেলে আইন করে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি ও জামায়াত নেতারা। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, দেশের অন্যান্য দলের নেতা ও আলেম ওলামার ঢল নামে। ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস খতমে নবুয়াত এর গুরুত্ব তুলে ধরতে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সকাল থেকে সমাবেশে সমবেত হন বিশ্বের শীর্ষস্থানীয় আলেম উলামা ও ইসলামী চিন্তাবিদ এবং রাজনৈতিক দলের নেতারা।
সম্মেলনে সারা দেশ থেকে আসা আলেম ওলামার অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে যায় উদ্যান। সম্মেলনকে কেন্দ্র করে পুরো এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সরকার হইলে সরকার ডিক্লেয়ার দিবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীরা অমুসলিম। আমরা সরকারের কাছে ফতুয়া চাই না, শুধু সিদ্ধান্ত চাই যে এরা বাংলাদেশে মুসলমান হিসেবে থাকতে পারবে না। সম্মেলনে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে একাত্মতা প্রকাশ করেন বিএনপি জামাত নেতারা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয়, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তিনি সর্বশেষ নবী, এর পরে আর কোন নবী আসবে না। সুতরাং এর বাইরে যারা চিন্তা করে তারা কেউই মুসলমান হতে পারে না। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করব, সংসদের ভিতরে আইন পাস করব। কাদিয়ানী কাফের, অমুসলিম ঘোষণা করলাম। এ সময় কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ 6 দফা ঘোষণাপত্র তুলে ধরেন মাওলানা মাহফুজুল হক। কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে। কাদিয়ানীদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশে এবারই প্রথম অনুষ্ঠিত হল আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিকল্প রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে 29 নভেম্বর জাতীয় কনভেনশন আহ্বান করেছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ। দুপুরে রাজধানীর মুক্তি ভবনে সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক বজলুর রশিদ ফিরোজ জানান, মুক্তিযুদ্ধের চেতনা ও 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলতে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। 1.5 বছর পর বেহাত হতে চলেছে 24-এর গণ অভ্যুত্থান, এমন অভিযোগ করে ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন, লুট ও সম্পদ পাচারের বিচার ত্বরান্বিত করার দাবি জানান তিনি। সব শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে প্রণীত রূপরেখায় আগামী দিনের রাজনৈতিক মুক্তি সম্ভব বলেও দাবি নেতাদের। চলতি ধারার যে রাজনীতি তার বিপরীতে একটা বিকল্প রাজনৈতিক শক্তি, জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি, যেটা মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা এবং 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে আগামী 29 নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দিনব্যাপী একটা জাতীয় কনভেনশন আমরা আহ্বান করেছি। খেলাপির সার্টিফিকেট ক্লিন করতে বাংলাদেশ ব্যাংকে বেড়েছে রাজনৈতিক ও ব্যবসায়ীদের ভিড়। নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ এই পুনঃতফসিলের সুবিধা কিনা তা যাচাই না করেই ঢালাও ছাড়পত্র দিলে আবারও রাজনীতিতে খেলাপি তোষণের পুনরাবৃত্তির শঙ্কা আর্থিক খাত বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংক বলছে, ইচ্ছাকৃত খেলাপিদের পাশে কখনোই দাঁড়াবে না কেন্দ্রীয় ব্যাংক। সিলিয়া সুলতানার রিপোর্ট। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে আসছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ ও তারকারা। কোভিড-19, ডলারের বাজারে ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব সহ গত কয়েক বছরে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব থেকে ব্যবসা বাণিজ্যে গতি আনতে নীতি সহায়তার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। 2% নগদায়ন তফসিল করে খেলাপির তালিকা থেকে নাম মুছতে পারবেন ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি করে বাংলাদেশ ব্যাংক। নীতি শিথিলায়নের সুবিধা নিতে ব্যাংকে ব্যবসায়ীদের সাথে আসছেন রাজনীতিবিদরা। উদ্দেশ্য, গত 15 বছরে স্থবির থাকা ব্যবসায় গতি আনা। তবে নির্বাচনের আগে নীতি সহায়তার সুযোগে আবারও বিগত 1.5 দশকের পুনরাবৃত্তি নিয়ে শঙ্কিত আর্থিক খাত বিশ্লেষকরা। আপনি যখন ক্যান্ডিডেট হবেন, আপনার রিশিডিউলিং করার ক্ষেত্রে যেই কমপ্লায়েন্স আছে, ঠিক আছে, আপনি যেহেতু এখন যদি নমিনেটেড হন, আপনার তো সে আর্থিক সক্ষমতা আছে, সেই সক্ষমতা অনুযায়ী পুরোটাই সিস্টেমের মধ্যে দিয়ে আসেন। অল্প স্বল্প দিয়ে রিশিডিউলিং না করে ওই নর্মালি আগের মতো যেরকম তো সেটা না করে ডিউ ডিলিজেন্স অনুযায়ী যেটা করলে আপনার ভালো হয়। কারণ আপনি জনপ্রতিনিধিত্ব করতে গেলে আপনার যদি এই স্ক্যামগুলো থাকে, তাহলে তো আপনার নিজের কাছেও তো একটা অন্য বিষয়ে কাজ করবে যে আমি তো আসলে এই জায়গাটাতে কিছুটা হলে আমার দুর্বলতা আছে। বিশ্লেষকদের পরামর্শ, রাজনৈতিক দলগুলোর ভেতরেই খেলাপি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর নীতি আর্থিক খাতের উপর ক্ষমতার অপব্যবহার কমাতে পারে। পলিটিক্যাল পার্টিগুলো যদি এই ধরনের ব্যাপারগুলোকে জনসম্মুখে আনতে পারে যে আমরা দুর্নীতিবাজ, ঋণ খেলাপি বা শেয়ার
বাজারে কারসাজির হোতা এই ধরনের কাউকে দেয়নি। এই ধরনের নিজেরাও যদি বলতে পারে তাহলেও কিন্তু মানুষের কাছে তাদের একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়। এটা তাদেরই দায়িত্ব, তাদেরই দায়বদ্ধতা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে ইচ্ছাকৃত খেলাপিদের পাশে দাঁড়াবে না বাংলাদেশ ব্যাংক। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধরে নিতে হবে, বিগত সরকারের সময় ধরে নিতে হবে তারা সঠিক কারণে প্রপার জাজমেন্ট পায় নাই। যারা কোনো রাজনৈতিক প্রতিবন্ধকতা বা কোনো কিছুর শিকার হননি, হ্যাঁ, এবং মানে অনুকূল পরিবেশে ব্যবসা করার সুযোগ পেয়েও ইচ্ছাকৃতভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করেননি, তাদের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক এই বিশেষ নীতির সুবিধা, তাদেরকে এই বিশেষ নীতির সুবিধার আওতায় বাংলাদেশ ব্যাংক বিচার করছে না। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে জুন মাস পর্যন্ত সব শেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে খেলাপি বেড়ে দাঁড়িয়েছে 6.5 লাখ কোটি টাকার বেশি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের রায় ঘিরে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচনের আগে 5 দিন, নির্বাচনের দিন ও পরে 3 দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসনের রদবদল করা হবে। এর আগে তিনি পটুয়াখালী কোস্টগার্ড বেস অগ্রযাত্রা ও পটুয়াখালী জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন। 17 তারিখে রায় ঘোষণা করা হবে, এটা তো কনফার্ম, সে আপনাদের কোর্টে থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদের যা যার প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং আমাদের যার যার দায়িত্ব আমরা সবাই ভালোভাবে করতে পারবো এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো কিছু হবে না। এখানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। নির্বাচন আগে ডেফিনেটলি এবার হয়তো আমরা 9 দিনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, সুষ্ঠু ও সুন্দরভাবে এবারের ভোট সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে তিনি কথা বলেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা চান আইজিপি। যেসব বাধা বিপত্তি আছে, বিশৃঙ্খলা আছে, অপরাধ আছে, সন্ত্রাসের প্রকোপ আছে, আমার বিশ্বাস সমাজের প্রতিটা লোক, কোনো লোকই চায় না। এবং যেহেতু সবাই নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব, প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা সেই বিশ্বাস আছে যে সমাজের প্রত্যেকে এবং সমাজের একটা সবচেয়ে সচেতন অংশ আপনারা, আপনাদের কাছ থেকে আমরা অনেক খবর পাই। আমার বিশ্বাস আমাদের হাতে যে 2 মাস আছে আমরা অবশ্যই পারবো। লকডাউনের কঠোর নিরাপত্তার মধ্যে গত 13 নভেম্বর আশরাফুলের 26 টুকরা লাশ ফেলে যায় হাইকোর্ট এলাকায়। অভিযুক্ত জারেজ ও শামীমাকে গ্রেফতারের পর হত্যার কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে র্যাব ও পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই হত্যাকাণ্ড, এমন দাবি র্যাবের। তবে ডিএমপির গোয়েন্দা বিভাগের দাবি, ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব থেকেই আশরাফুলকে হত্যা করে জারেজ। গেল 13 নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে 2টি ড্রামে করে 26 টুকরো লাশ ফেলে যায় জরেজ ও শামীমা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে। ঘটনাটি নিয়ে কাজ শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব। তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি। র্যাব 3-এর অধিনায়ক বলেন, প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেইল না করে নেশাগ্রস্ত জরেজ হাতুড়ি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ 26 টুকরো করে ফেলে দেয় হাইকোর্ট এলাকায়। জরেজ শামীমাকে জানায় তার এক বন্ধুর প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে 10 লক্ষ টাকা আদায় করা সম্ভব। ভিকটিম আশরাফুলকে শামীমা মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করে একান্ত সময় কাটায়। তখন জরেজ বাইরে হতে ভিডিও ধারণ করে থাকে। জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন থাকা ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলোপাথারি
পেটাতে থাকে। ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড। শামীমার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় জরজের স্ত্রী আশরাফুলকে মীমাংসার দায়িত্ব দেন। তবে একসময় শামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন আশরাফুল। গেল 12 নভেম্বর তারা 3 জন ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্ক করতে চাইলে জরজের সঙ্গে বিরোধ হয় তার। পরে আশরাফুলকে থামাতে হাত ও মুখ বাঁধলে শ্বাসরোধে মারা যান তিনি। পরে লাশ টুকরো টুকরো করে ড্রামে ভরে ফেলে দিয়ে আসে হাইকোর্ট এলাকায়। আশরাফুল বাসায় আসে, বাসা পরিষ্কার করার পর বারবার শামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে। জারেজুল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয়। আশরাফুল একটু ছোটাছুটির চেষ্টা করে, ওখানে একটা হাতুড়ি ছিল, জারেজুল হাতুড়ি দিয়ে আশরাফুলের হাঁটুতে বাড়ি দেয়। আশরাফুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন শামীমা তার ওড়নাটা আশরাফুলের মুখের ভিতরে দিয়ে দেয়, দিয়ে কস্টেপ দিয়ে মুখটা পেঁচায় দেয়। পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে দুটি সংস্থাই জানিয়েছে আশরাফুল হত্যার ঘটনায় আরও তদন্ত হবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিকভাবে স্বাস্থ্যসেবা হিসেবে উন্নীত করার জন্য অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয় মনোরোগ বিদ্যার ওপর 12তম আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে শহর থেকে গ্রামীণ এলাকায় মানসিক স্বাস্থ্য পরিষেবা নানান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বক্তারা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান বলেন, দেশে 18 কোটি মানুষের জন্য মাত্র 370 জন মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন, যা অত্যন্ত অপ্রতুল। তাই মানসিক চিকিৎসকের সংখ্যা বাড়ানোর ওপর জোর দেন তিনি। এই দেশে মানসিক স্বাস্থ্য সেবা দানের ক্ষেত্রে আমাদের সামর্থ্য, আমাদের রেসপন্স করার সামর্থ্য এখনো খুবই সীমিত, অথবা অনেক ক্ষেত্রে নাই বললেই চলে। 370 জন মাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন। এই সামর্থ্য 18 কোটি মানুষের মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মোটেই যথেষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশের স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের চেষ্টা করেছে, যার মধ্যে একটি অন্যতম প্রধান পরিবর্তন হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবাকে প্রাথমিক স্বাস্থ্য সেবায় অন্তর্ভুক্ত করা। বান্দরবানে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। স্থানীয়রা জানান, ঢাকার ডেমরা থেকে 11 জনের পর্যটক দল থানচি উপজেলায় ঘুরতে আসেন। শুক্রবার বিকেলে নাফাখুম জলপ্রপাতে গোসলে নামার পর পানিতে সাঁতার কাটার সময় স্রোতে ডুবে যান ইকবাল হোসেন নামে এক পর্যটক। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার কাজ শুরু করে, তবে এখনও পাওয়া যায়নি তাকে। নিখোঁজ পর্যটক রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার বাসিন্দা। ঢাকা উত্তর সিটির 8টি চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের বেশিরভাগই অকেজো, মেরামত ও রক্ষণাবেক্ষণের উদ্যোগও নেই। বিশেষজ্ঞ বলছেন, ব্যক্তি স্বার্থ ছাড়া চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজের প্রকল্প নেয়ার কোনো কারণ নেই। আর সিটি কর্পোরেশন বলছে, যন্ত্রাংশ চুরি হওয়ায় অচল হয়ে পড়েছে চলন্ত সিঁড়ি। এগুলোর কোনোটিই দেশে পাওয়া যায় না। ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত তাসনিয়া নিশাত মিমের রিপোর্টে। রাস্তা পারাপারের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় রয়েছে ফুটওভার ব্রিজ, পাশাপাশি বেশ কয়েকটি জায়গায় রয়েছে স্কেলেটর বা চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভার ব্রিজ। কিন্তু এসব চলন্ত সিঁড়ি বেশিরভাগই এখন অচল। তাই নগরবাসীর সুবিধার বদলে এগুলো তাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। 20 কোটি টাকা ব্যয়ে ফার্মগেটে নির্মিত ফুটওভার ব্রিজে লাগানো হয়েছিল চলন্ত সিঁড়ি। উদ্বোধনের 1 সপ্তাহের মধ্যেই কোনো ঘোষণা ছাড়াই প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়। এরপর থেকে পরিত্যক্ত এই সিঁড়িতে জমছে আবর্জনা। এটা 1 সপ্তাহ চলছে, 1 সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে। এটা চালু করলে একটু ভালো হতো, জনসাধারণের চলাচলের জন্য সহজ হয়ে যেত, কষ্ট কম হতো। চালু হলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আমরা যারা বয়স্ক লোক আছি তাদের উঠতে খুবই অসুবিধা হয়। শুধু এই ফুটওভার ব্রিজ নয়, রাজধানীর আরও 3টি গুরুত্বপূর্ণ ফুটওভার ব্রিজের অবস্থাও একই। বনানী বিমানবন্দর বাস স্ট্যান্ড, ইসিবি চত্বরে ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িগুলো অচল। এটা সৎ উদ্দেশ্য ছিল যে অনেক মানুষ ক্লান্ত অসুস্থ, তারা এগুলি ব্যবহার করলে তারা উপকৃত হবে। এটা এখনো তারা সেই সুবিধাটা পাচ্ছে না। প্রায় 6 মাস হলো এরকম নষ্ট হয়েছে। কেন লাগাইছে? মানুষের কোনো সুবিধা হওয়া তো দূর কথা, ভোগান্তির শেষ নাই। বিশেষজ্ঞরা বলছেন, এসব চলন্ত সিঁড়ি বাংলাদেশের পরিবেশে খোলা জায়গায় ব্যবহারের উপযোগী নয়। বৃষ্টি, ধুলাবালি ও আর্দ্রতায় দ্রুত নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। এতে বেড়ে যাচ্ছে রক্ষণাবেক্ষণের ব্যয়। ব্যক্তি স্বার্থ ছাড়া এসব প্রকল্প নেয়ার কোনো কারণ দেখেন না তারা। বাংলাদেশের আবহাওয়া, ধুলাবালি, যানজট থেকে যেই পলিউশন হয়,
এই জায়গায় আউটডোরে এসকেলেটর নির্ভর ফুটওভার ব্রিজ চলবে, আমার মনে হয় একটু জেনে কথা বলতে হবে যারা যারা এটাকে বাস্তবায়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে যদি আমি পলিউশন কন্ট্রোল করতে না পারি, ডাস্ট কন্ট্রোল করতে না পারি, বৃষ্টির জন্য যদি যথেষ্ট প্রোটেকশন না দিতে পারি, চুরিধারি যদি ঠেকাতে না পারি, মেইনটেন্সের প্র্যাকটিসটা যদি আনতে না পারি, এই ধরনের বিলাসী প্রজেক্ট করাটা মানে অন্যায়। সিটি কর্পোরেশন বলছে চলন্ত সিঁড়ি সচল রাখতে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে নগরবাসীর সচেতনতার অভাব আর যন্ত্রাংশ চুরি। 2025-26 অর্থ বছরে ফুটওভার ব্রিজ নির্মাণ খাতে ঢাকা উত্তর সিটির বরাদ্দ 16,50,00,000 টাকা। শিগগিরই চলন্ত সিঁড়িগুলো মেরামতের আশ্বাস কর্মকর্তাদের। মোটর থাকে, তারপরে আপনার উপরে যে পাটাতনটা থাকে সেই পাটাতনগুলো চুরি হয়ে যায়। এই চুরিটা রোধের জন্য স্যার আনসার নিয়োগের একটা উদ্যোগ নিয়েছেন এবং এটা খুব শীঘ্রই আশা করা যায় যে প্রতিটা ব্রিজে আমরা দিতে পারবো। নগরবাসীর প্রত্যাশা কাগুজে প্রকল্প নয়, বরং তাদের জন্য বাস্তবসম্মত প্রকল্প নেবে সিটি কর্পোরেশন। ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়ি ঠিক এভাবেই পড়ে রয়েছে বন্ধ বা অচল অবস্থায়, ফলে বাধ্য হয়ে নাগরিকদের চলতে হচ্ছে এই পাশের সিঁড়ি দিয়ে। পরিকল্পনাবিদরা বলছেন প্রযুক্তির ছোঁয়া যদি উন্নত না হয় তবে তা পরিণত হয় কিছুদিনের সাময়িক প্রদর্শনীতে, যার খেসারত দিতে হয় শেষ পর্যন্ত নগরবাসীকেই। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনকে সিন্ডিকেট তৈরির নীল নকশা হিসেবে দেখছেন ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন আটাপ নেতারা। তাদের দাবি, প্রস্তাবিত আইন বাস্তবায়ন হলে বিমানে ভ্রমণ ব্যয় ও যাত্রী হয়রানি বাড়বে, কমবে সেবার মান। আটাপের একাংশ আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা। প্রতি বছর কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ যান 8 থেকে 10 লাখ মানুষ, হজে যান 1 লাখের বেশি। এছাড়া শিক্ষা পর্যটনেও যান বিপুল সংখ্যক বাংলাদেশি, যারা প্রতিনিয়তই অতিরিক্ত বিমানের ভাড়ার কারসাজির শিকার হন বলে অভিযোগ মেলে অহরহ। এই অবস্থা থেকে উত্তরণে গেল বৃহস্পতিবার ট্রাভেল এজেন্সি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া আইনে অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ, যেখানে ট্রাভেল এজেন্সির 10 লাখ টাকা জামানত, এজেন্সি টু এজেন্সি টিকিট বিক্রি বন্ধ ও অসাধুতায় 10 লাখ টাকা জরিমানা ও শাস্তি সহ বেশ কিছু বিধান যুক্ত হয়েছে। হুট করে বিটা বন্ধ করে দিলে তো আমরা তাহলে কোথায় যাব? আজকে এক শ্রেণীর দালাল চক্ররা উঠে পড়ে লেগেছে যে এই সেক্টরটা ধ্বংস হয়ে যাক। শনিবার নয়াপল্টনে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ আটাপের মানববন্ধনে সংগঠনটির নেতারা জানান, নতুন আইন ব্যবসা বান্ধব নয়। অসাধুদের শাস্তির আওতায় আনার দাবি জানালেও আইনের কঠোরতায় যেন নতুন সিন্ডিকেট গড়ে না ওঠে সেদিকে সরকারের বিশেষ নজর চান তারা। এক এজেন্সি অন্য এজেন্সির সাথে টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না, এটার উপরে অবশ্যই নজরদারি দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, এটা সরকারের কাছে আমাদের অনুরোধ। ছোট ছোট ট্রাভেল এজেন্সি প্রায় 4 থেকে 4,500, তারা যদি বন্ধ হয়ে যায় এই ব্যবসাটা চলে যাবে কতিপয় মাফিয়াদের হাতে। খসড়া আইন বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। এই ইন্ডাস্ট্রি যদি নষ্ট হয়ে যায় অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে যাবে। নতুন আইনকে আমরা মানব না, এর জন্য যা যা করা তাই করব। এ সময় জেনারেল সেলস এজেন্ট বা জিএস নিয়োগ ঐচ্ছিক করার কারণে অনেকেই কর্মসংস্থান হারাবে বলেও দাবি করেন আটাপ নেতারা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রাম বিভাগের খবর। সব জটিলতার অবসান ঘটিয়ে পতেঙ্গার লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান মার্কস লাইনের সঙ্গে 30 বছরের চুক্তি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথম পর্যায়ে 50 একর জায়গায় টার্মিনাল তৈরি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপনে 850 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠানটি। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর থেকেই দখল বেদখলে আলোচিত ছিল চট্টগ্রাম নগরীর কর্ণফুলী নদীর তীরবর্তী এই লালদিয়ার চর। বন্দরের খুব কাছে অবস্থান হয় দীর্ঘদিন ধরে চেষ্টা চলছিল স্বতন্ত্র কন্টেনার টার্মিনাল তৈরি করার। সব জটিলতা কাটিয়ে টার্মিনাল নির্মাণের জন্য মার্কস লাইনের সঙ্গে চট্টগ্রাম বন্দরের চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। নিজেরা এটা বিওটি ভিত্তিতে করবে এবং এখানে প্রায় 850 মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করবে। সারা বিশ্বে কন্টেনার বাণিজ্যের 40% হিস্সা যেমন এককভাবে মার্কস লাইনের, তেমনি বিভিন্ন দেশে অন্তত 60টি বন্দর এবং টার্মিনাল পরিচালনা করছে মার্কস লাইনের অঙ্গ প্রতিষ্ঠান এপি মোলার। দে আর এক্সপার্ট কন্টেনার লাইনে, সব মডার্ন সিস্টেম এগুলো অপারেট করবে এবং ওদের আউটপুট হবে বেশি।
ওরা দেখা যাবে সিঙ্গাপুরের মতো প্রতি মিনিটে একটা করে কন্টেনার লোড এন্ড অফলোড করতেছে। 3টি জাহাজ বেরোনোর জেটির সমন্বয়ে টার্মিনাল নির্মাণের পাশাপাশি কন্টেনার রাখতে চট্টগ্রাম বন্দরের কাছে কমপক্ষে 50 একর জায়গার চাহিদা জানিয়েছে মার্কস লাইন। বহিনোঙ্গর হয়ে চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করা পণ্যবাহী জাহাজ এবং ওয়েল ট্যাঙ্কারগুলোকে 6টি বিপজ্জনক বাঁক পাড়ি দিতে হয়, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে লালদিয়ার চরে যে টার্মিনাল হবে সে সংকট এড়ানো যাবে, আর তাতে লাভবান হবে লালদিয়ার চরের টার্মিনাল। নাব্য সংকটের জটিলতা না থাকায় যে কোনো গভীরতার জাহাজ প্রবেশের সুযোগ থাকবে লালদিয়া টার্মিনালে। আমরা যেটা চাই সেটা হলো যে টার্মিনাল যে চার্জগুলো, সেই চার্জগুলো যেন একটু সহনীয় পর্যায়ে হয়। বাইরের লোকজন এসে যদি আমার কস্ট অফ ডুইং বিজনেস অথবা কস্ট কমাতে পারে, আমি অবশ্যই স্বাগতম জানাবো। পরিকল্পনা অনুযায়ী নির্মাণ কাজ শেষে 2030 সালের মধ্যে চালু হবে লালদিয়ার চরের এপি মোলার টার্মিনাল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল বিকেল 5টার সময় সংবাদে।